মিষ্টি একটা হাসি দিয়ে বলল সাজিয়া। পরদিন সকালে যখন ধ্রুব অর্ণিমা আর আরিশাকে নিয়ে স্কুলের জন্য বের হয়ে গেল, তখন আফসার চিন্তিত ভঙ্গিতে আসলো নার্গিসের কাছে। নার্গিস, আজকে ব্রেকফাস্ট টেবিলটা খেয়াল করেছো তুমি? নার্গিসও একটা জিনিস ভাবছিল তখন। আফসার ভাই, এই প্রথমবার আপনার সাথে আমি একমত। আমারও মনে হলো আজকে ধ্রুব ছাড়া আর অর্ণিমা মিছের একে অপরের সাথে ব্যবহার অন্য দিনের থেকে আলাদা ছিল। একদম ঠিক ধরছো তুমি নার্গিস। ওনাদের মধ্যে কেমন একটা যেন টান টান উত্তেজনা বিরাজ করছিল। অর্ণিমা মিস তো স্যারের দিকে তাকাতেই পারছিলেন না, কেন যেন খুব লজ্জা পাচ্ছিলেন তিনি। আর ওদিকে আমাদের ধ্রুব স্যার চোখে সরাচ্ছিলেন না মিসের উপর থেকে। দূর থেকেও আমি বুঝতে পারছিলাম যে মিস লজ্জা পাচ্ছেন। স্যার তো ওনার সামনেই বসা ছিলেন, নিশ্চয়ই তিনি ব্যাপারটা বুঝেছেন। তারপরও এভাবে তাকিয়েছিলেন কেন বুঝলাম না। নার্গিস হঠাৎ করে হাতে চুটকি বাজালো। আচ্ছা আফসার স্যার, স্যার কি ইচ্ছে করে মিসকে লজ্জা দিতে চাইছিলেন? আমার কেন যেন মনে হচ্ছে ওনাদের দুজনের মাঝে কিছু চলছে, একে অপরকে মনে হয় পছন্দ করেন। আফসার অবাক দৃষ্টিতে তাকালো। তোমার আসলেই তাই মনে হয় নার্গিস? মেয়েদের চোখ এসব ব্যাপারে কখনো ভুল করে না। আমার কথা ফলবেই দেখে নেন। রোজকার মতো আজও ধ্রুব ড্রাইভ করছে, পাশে বসেছে অর্ণিমার পিছনে আরিশা। হঠাৎ অর্ণিমা খেয়াল করলো ওর যেদিক স্কুল তার উল্টো পথ ধরেছে। ধ্রুব অবাক হলো। আপনি মনে হয় ভুল দিকে টার্ন নিয়েছেন, আমার স্কুল তো ওদিকে। দুষ্ট একটা হাসি দিয়ে সামনে তাকিয়ে জবাব দিল ধ্রুব। ভুল করিনি আমি। এই দিক দিয়ে গেলে আগে আরিশার স্কুল পড়ে, আগে বাবুকে নামিয়ে তারপর তোমাকে নামাবো। আরিশা আর অর্ণিমা দুজনে অবাক হলো। পেছন থেকে ঘাড় এগিয়ে জিজ্ঞেস করলো আরিশা, কেন বাবা? আমরা তো এভরিডে আগে আন্টিকে নামাই, তারপর আমরা যাই। মুখটা সোজা করে ফেলল ধ্রুব। মেয়ের সামনে অপ্রস্তুত হয়ে পড়ল। হ্যাঁ মা, তাই করি আমরা, কিন্তু আজকে ও হ্যাঁ, তোমার মিস ফোন দিয়ে জানিয়েছিল তোমার নাকি রোজ ক্লাসে ঢুকতে লেট হচ্ছে, তাই তোমাকে যাতে তাড়াতাড়ি পাঠিয়ে দিই। ও হাঁপ ছেড়ে বাঁচল ধ্রুব। পাশে বসে অর্ণিমা বাবা মেয়ের সব কাণ্ডই দেখছিল আর হাসছিল ঠোঁট টিপে টিপে। আরিশাকে স্কুলে নামিয়ে দিয়ে গাড়িতে উঠে আগে অর্ণিমার হাত ধরে ফেলল ধ্রুব। তারপর স্টার্ট দিল গাড়ি। এতে ভীষণ অবাক হলো অর্ণিমা। জেরা শুরু করলো তখনই। এটা কি হলো? আজকে আরিশাকে আগে নামালেন কেন? আমার আমতা আমতা ভাবেই বুঝতে পেরেছিলাম আমি আপনার আমতা আমতা ভাবেই বুঝতে পেরেছিলাম যে আরিশার মিসের কোনো ফোন আসেনি আপনার কাছে, তাহলে কেন মিথ্যা বললেন? সামনে তাকিয়ে হাসলো ধ্রুব। অর্ণিমার হাত আরো শক্ত করে ধরল। তোমার সাথে আরো কিছুক্ষণ বেশি থাকার জন্য, এই হাতটাকে শক্ত করে কিছুক্ষণ ধরে রাখার জন্য। সাবলীল উত্তর, কিন্তু প্রাণ ছুঁয়ে দেওয়ার মতন। সাথে সাথে একদম গলে গেল অর্ণিমা। হাসিতে ভরে গেল ওর মুখ। আপনি একটা পাগল। এখন থেকে রোজ আরিশাকে নামিয়ে দিয়ে তারপর তোমার স্কুলে যাব। এই পথটা দুজন একসাথে থাকবো, ওকে? খুশি ধরে রাখার জায়গা পেল না অর্ণিমা। ধ্রুবর হাতটাও নিজের মাঝে বেঁধে নিল শক্ত করে। নিউ ইয়র্কে এখন রাত সাজিয়ে মিটিং থেকে এসেছে 1 ঘন্টা আগে। ওখানে আজ ওর খুব ভালো লেগেছে, এতটাই ভালো যে শেষ পর্যন্ত জয়েনই করে এসেছে গ্রুপটাতে। ভিন দেশে নিজ ভাষা ও সংস্কৃতির মানুষগুলোর সাথে এক আজব মেলবন্ধনের সৃষ্টি হয়। আজ সেটার স্বাদ পেয়েছে সাজিয়া, খুব মজা পেয়েছে ও। তবে সবচাইতে মজা লেগেছে ইরফানের সাথে দেখা করে কথা বলে। ইরফানের কথা চিন্তা করতেই এক আজব ভালো লাগা ছুঁয়ে গেল সাজিয়াকে। আজ ওর ইরফান মিলে অনেক গল্প করেছে। ছেলেটা খুবই চার্মিং, এটা মানতেই হবে, নইলে মেয়েদের মাঝে এত পপুলার হতো না। খুব সুন্দর করে গুছিয়ে কথা বলে, হাসাতেও পারে অনেক। সাজিয়া তো আজ অনেক হেসেছে, সেই হাসি এখনো বিরাজ করছে ওর ভেতরে। হঠাৎ বিথি রুমে ঢুকে সাজিয়ে চিন্তার সুতো কাটল। সাজিয়া, তোমার ভাইয়া ডাকে। আসছি ভাবি। শিয়াব ডিনারে বসলো সাজিয়ার বিথিকে নিয়ে। খেতে খেতে সাজিয়ার দিকে তাকিয়ে কথা শুরু করলো। এভাবে হুট করে প্রোগ্রাম ছেড়ে চলে গেলি কেন? কি এমন আর্জেন্ট কাজ ছিল? ছিল একটা তামোহার দরকার ছিল আমাকে। আর এমনিতেও আমি বেশিক্ষণ ওই প্রোগ্রামে থাকতাম না, কাউকে না চিনি না জানি, সো বোরিং। আরে ওখানে কি সবাইকে চিনতে জানতে বলেছি তোকে? শুধু রাহেলা বেগমের সাথে তোর মিশতে পারলেই হলো, ওনাকেই দরকার আমাদের। একবার তোকে পছন্দ করলেই হলো, ব্যাস, আর কিচ্ছু লাগবে না।
ফুঁসে উঠল সাজিয়া, চাপা চিৎকার দিল একটা। ভাইয়া, তোমার মাথায় একটা কিছু ঢুকলে ওটা বের হয় না, তাই না? আমি বলছি আমি বিয়েতে ইন্টারেস্টেড না, তারপরেও কেন চাপ দিচ্ছ? মুখটা শক্ত করে সাজিয়ার দিকে এগিয়ে দিল শিহাব। তোমার ভালো খারাপ দেখার দায়িত্ব আমার, সো আমাকে বুঝতে দাও সেটা। আমি যেভাবে যা বলি তাই করতে থাকো শুধু। কিন্তু ভাইয়া, আমি সেই ছেলেটাকে চিনিই না, না জেনে শুনে কিভাবে হ্যাঁ বলি আমি? তোমার ওকে চেনার জানার দরকার তো, সেটার ব্যবস্থা আমি করে দেব। কালকে এই নিয়ে রাহেলা বেগমের সাথে সরাসরি কথা বলবো আমি। আজকে প্রোগ্রামে জানতে পারলাম আরও 2-3টা পরিবার নাকি প্ল্যান করছে নিজেদের মেয়ের সাথে রাহেলা বেগমের ছেলের বিয়ের ব্যাপারে। আর দেরি করতে চাচ্ছি না বিষয়টা নিয়ে, কম্পিটিশনে পড়তে চাচ্ছি না, তার আগেই বাগিয়ে নেব মেহরাব খান ধ্রুবকে। বিকালে আরিশা, অনিমা, লনি খেলছিল, সাথে রেখা, শবনম সহ আরও স্টাফরাও ছিল। হঠাৎ খেয়াল করলো অনিমা যে ও নিজের মোবাইলটা সাথে করে নিচে নিয়ে আসেনি। আরিশাকে স্টাফদের কাছে রেখে মোবাইল নিতে ওপরে আসলো। ধ্রুব রুম পার করতে গিয়ে দেখলো দরজা খোলা। সামনে নিজের স্টাডি টেবিলে কাজ করতে দেখা গেল ধ্রুবকে। গভীর মনোযোগ দিয়ে ফাইল পড়াই ব্যস্ত সে, চশমা লাগানো চোখে তার। এটা দেখে ভাবনায় পড়ে গেল অনিমা। হ্যাঁ, উনি চশমা পরেন? আগে দেখিনি তো কখনো। আবার ধ্রুবর দিকে তাকালো অনিমা। হঠাৎ তখন দুষ্টুমি চাপলো ওর ঘাড়ে। ধ্রুবকে কেন যেন বিরক্ত করতে মন চাইল ওর। যেই বলো সেই কাজ। দেয়ালের এই পাশে অনিমা নিজেকে লুকালো আগে, তারপর অল্প করে মাথা বের করে একটা উদ্ভট শব্দ করলো মুখ দিয়ে। দোতলায় সব চুপচাপ থাকায় বেশ জোরেই আওয়াজ হলো। একটু উকি মেরে ধ্রুবকে দেখলো। ধ্রুব জট করে মাথা উঠিয়ে এদিক ওদিক তাকাচ্ছে শব্দের উৎস খোঁজার জন্য। তাড়াতাড়ি নিজেকে আবার লুকিয়ে ফেললো অনিমা। এক মুহূর্ত পরেই আবার আওয়াজ করলো। এতটাই জোরেই হয়েছে ধ্রুব শুনেছে অবশ্যই। মনে মনে অনিমা খিল ধরা হাসি হাসলো। নিশ্চয়ই ভরকে গেছে ধ্রুব। ওর চেহারাটা দেখতে আবার ওকে দিল অনিমা, কিন্তু অবাক হতে হলো ওকে। কই ধ্রুব? আগে যেখানে বসেছিল সেখানে নেই, তাহলে গেল কই? কৌতূহল না দমাতে পেরে অনিমা ধ্রুব রুমে পা রাখলো। একটু একটু করে এগিয়ে ভেতরে ঢুকলো। যখন প্রায় মাঝামাঝি পর্যায়ে চলে গিয়েছে তখন পেছনে দরজা বন্ধ হওয়ার শব্দ আসলো। চমকে ঘুরে তাকালো অনিমা। দেখলো দরজার হাতল থেকে হাত সরাচ্ছে ধ্রুব। মুখে সেই দুষ্টু হাসি নিয়ে তাকিয়েছে অনিমার দিকে। এভাবে ধরা পড়ে যাবে কল্পনাতেই আসেনি অনিমার। লজ্জার বিব্রতবোধ দুটোই একসাথে চলতে থাকলো ওর ভেতরে। ধ্রুবকে ধীর পায়ে নিজের কাছে এগিয়ে আসতে দেখলো। ঘাবড়ে গিয়ে আস্তে আস্তে এক পা করে পেছালো অনিমা। ধ্রুব তাও এগিয়ে আসছে। এক পর্যায়ে টেবিলের সাথে ঠেকে গেল অনিমার কোমর, আর পেছাতে পারল না ও। এদিকে ওদিকে ধ্রুব ধীরে ধীরে ওদের মাঝের ব্যবধান ঘুচিয়ে একদম অনিমার কাছে চলে আসলো। অনিমাকে মাঝখানে রেখে ওর দুপাশে টেবিলে নিজের হাত দিয়ে বন্দি করে ফেললো। মুখটা অনিমার কাছে নিয়ে এসে মায়াবী কণ্ঠে জিজ্ঞেস করলো, এভাবে আওয়াজ করার মানেটা কি? অনিমার ভেতর দিয়ে কোনো কথা বের হওয়ার পরিস্থিতি ছিল না তখন। মনে মনে ভীষণ নার্ভাস হয়ে পড়েছে। তার উপর চশমার এপাশ থেকে ধ্রুবর চোখ সরাসরি ওর দিকে আটকানো দেখে আরো গলে যাচ্ছে অনিমা। আবার প্রশ্নটা করলো ধ্রুব। আমাকে ডিস্টার্ব করার এত ইচ্ছে হচ্ছিল? সেই দমবন্ধ ভাবটা আবার শুরু হলো অনিমার। কাপা কাপা গলায় বলল, না আসলে আমি এমনি একটু মজা করতে চাচ্ছিলাম। তোমার মজার কারণে আমার মনোযোগ নষ্ট হয়েছে। জরুরি একটা কন্ট্রাক্ট পড়ছিলাম আমি। তোমাকে দেখে কন্ট্রাক্টে কি লেখা ছিল সব ভুলে গিয়েছি। আবার প্রথম থেকে পড়তে হবে। এখন এটার মাসুল জোগাতে হবে তোমার, অর্ণিমা। ভয়ে ভয়ে তাকালো অনিমা ধ্রুবর দিকে। ও মজা করেছে নাকি আসলে রেগে গেছে বুঝতে পারছে না অনিমা। তবে জরুরি কিছুতে ব্যাঘাত ঘটলে রাগ তো হওয়ারই কথা। সেটা বুঝেই করুণ সুরে বলল, আমি বুঝতে পারিনি, আর হবে না এরকম। হুম, এবার যা হয়েছে তার মাসুল আগে চুকাও। কি চান আপনি? আর কিছু বলল না ধ্রুব। ধীর গতিতে নিজেকে এগিয়ে এনে অনিমার ঠোঁটে স্পর্শ করলো। অনিমা ধীর গতিতে নিজের পলক নামিয়ে ফেলল। যখন অধরের বাঁধন দৃঢ় হতে থাকলো তখন প্রেমিক পুরুষের বুকের থেকে লাগানো টি শার্ট খামচে ছিল। সাথেই ধ্রুবর আলিঙ্গন যেন হয়ে উঠল আরো গাঢ়। এই মিষ্টি অত্যাচারের পীড়ায় হাঁসফাঁস করে উঠল অনিমা। ধ্রুব যখন নিজের মুখ ওঠালো তখন নাজেহাল অবস্থা ওর। ধ্রুবর দিকে একবার চোরা দৃষ্টিতে তাকিয়ে আবার চোখ নামিয়ে ফেলল। হাসলো ধ্রুব। এবার বোঝা গেছে মাসুল কিভাবে চুকাতে হয়। লজ্জায় গরম হয়ে গেল অনিমার গাল। অজান্তেই ঠোঁট কামড়ে হেসে দিল। সেই একই হাসি ধ্রুব নিজের ঠোঁটে রেখে সরে গিয়ে অনিমার পাশে টেবিলে হেলান দিয়ে দাঁড়ালো। দুহাত প্যান্টের পকেটে দিয়ে অনিমাকেই দেখতে লাগলো। কয়েক মুহূর্ত এভাবে দাঁড়িয়ে রইল দুজন। অনিমা যখন স্বাভাবিক হতে পারল তখন অনুনয়ের সুরে বলল,
আই এম রিয়েলি সরি আপনার কাজে এভাবে ডিস্টার্ব করলাম বলে। অনিমাকে সান্ত্বনার হাসি দিল ধ্রুব। না না, কোনো ডিস্টার্ব হয়নি আমার। চোখ বড় বড় করে তাকালো অনিমা। তাহলে আপনি যে বললেন আমি আপনার মনোযোগ নষ্ট করেছি, কি নাকি জরুরি কন্ট্রাক্ট পড়ছিলেন আপনি? ও এটা, হ্যাঁ এটা তো অবশ্যই জরুরি। জানো এটা কিসের কন্ট্রাক্ট অর্ণিমা? খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজকে ওয়ার্ল্ড ওয়াইড পপুলার করার কন্ট্রাক্ট। কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলো অনিমা। বুঝলাম না আপনার কথা। অনিমাকে খাটের এক পাশে বসে নিজে চেয়ারে বসলো ধ্রুব। আমাদের গ্রুপটা এতদিনে দেশের ভেতর সহ এশিয়ার অনেক দেশেই নাম অর্জন করেছে। আমাদের প্রোডাক্টস প্রায় সব কটা দেশেই জনপ্রিয়। তবে এশিয়ার বাইরে আমি এতদিন এটাকে নিতে পারছিলাম না, সমস্যা হচ্ছিল কিছু। তবে অনেক কাঠখড় পোড়ানোর পর অ্যাট লাস্ট আমাদের প্রোডাক্ট এশিয়ার বাইরে এক্সপোর্ট হতে যাচ্ছে। আমেরিকায় লঞ্চ হবে এটা, সেটারই কন্ট্রাক্ট পড়ছিলাম আমি। এখন বুঝেছো এটা কতটা জরুরি? ধ্রুবর চেহারায় এসব বলতে বলতে এক উচ্ছ্বাসিত ভাব দেখতে পেল অনিমা। বুঝতে পারলো কতটা খুশি আছে ও এই কন্ট্রাক্টটা নিয়ে। হেসে দিল অনিমা ওর চেহারা দেখে। খেলার ছলে জিজ্ঞেস করলো, আপনি চশমা পরেন জানতাম না তো। কই, চশমা পরি না তো আমি। এবার ধ্রুবর সামনে গিয়ে দাঁড়ালো অনিমা। ধ্রুবর চোখ থেকে চশমাটা খুলে দেখালো ওকে। তাহলে এটা কি বললেন? ও এটা, এটা আমার রিডিং গ্লাস। অনেক সময় ধরে ফাইলস পড়তে গেলে মাথা ব্যথা করে, মাথা ধরে যায়, তাই ডাক্তারের সাজেশনে এটা নিয়েছি। বাট নর্মালি তাহলে এটা কি গ্লাস বলবেন? পরি না আমি। আমার মনে হয় আমাকে অনেক বুড়া লাগে এতে। মোটেও না, আপনাকে চশমায় অসম্ভব হ্যান্ডসাম লাগে। ঝট করে মনের কথা মুখে চলে আসাই নিজেই চমকে গেল অনিমা। ধ্রুব চোখ কোটর থেকে বের হয়ে যাওয়ার অবস্থা আবার সেই দুষ্টুমি হাসি দিয়ে জিজ্ঞেস করলো, কি বললা তুমি? এই বলে ধ্রুব ওর হাত ধরতে গেল, কিন্তু পিছিয়ে গেল অনিমা। তার আগে লজ্জার দুষ্টুমি মিলিয়ে একটা মায়াবী হাসি দিয়ে বলল, আরিশা নিচে আমার জন্য ওয়েট করছে। বলেই এক দৌড় দিয়ে নিজের রুমের দরজা খুলে বের হয়ে গেল। রানিয়ার বিয়ের দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হয়েছে। আজ শিহাবার বিথি এসেছে। সাজিয়ে ক্যাম্পাসে যাবে বলে আসতে চায়নি। শিহাবও আজ ওকে জোর দেয়নি বেশি একটা, কারণ আজ রাহেলা বেগমের সাথে সরাসরি কথা বলবেও ঠিক করেছে। এই অবস্থায় সাজিয়ের সামনে না থাকাই ভালো। মিন্টু সাহেবের বাসায় ওরা এসেছে প্রায় ঘন্টাখানিক হলো। গত 10 মিনিট ধরে রাহেলা বেগমের সাথেই ওরা বসে আছে। এদিক ওদিকের অনেক গল্পই করছে। একটা পর্যায়ে শিহাবের মনে হলো কথায় মোড় ঘুরিয়ে আসল বিষয়ে আসা উচিত। আন্টি, ধ্রুবর বিয়ের জন্য আপনি তো মেয়ে খুঁজছিলেন, তা সেটার কি হলো? না বাবা, এখনো পাইনি সেই রকম কাউকে। তোমার চোখে যদি কেউ থাকে তাহলে আমাকে বলো। আসলে আন্টি, কিভাবে যে বলি। কি হয়েছে বাবা, এরকম ইতস্ত বোধ করছো কেন? যা বলার খুলে বলো। তোমার চেনা পরিচিতর মাঝে কেউ আছে? জি আন্টি। মুহূর্তে উজ্জ্বল হয়ে গেল রাহেলা বেগমের চেহারা। কে সেই মেয়ে? আন্টি, আমার ছোট বোন সাজিয়া। মনোযোগ দিলেন এবার রাহেলা বেগম। দেখে বোঝা যাচ্ছে খুশি হয়েছেন খুব। সাজিয়া? আন্টি সরি, এভাবে আপনাকে বলাটা খুব লজ্জাকর ব্যাপার। কি জানি আপনার এই প্রস্তাবটা পছন্দ হবে কিনা। না না বাবা, লজ্জা কিসের? বরং আমি খুশি হয়েছি যে তুমি আমাকে বলেছ। সাজিয়াকে আমারও খুব ভালো লেগেছে। তার উপর তোমাদের পরিবারকে আমার কত বছর ধরে চেনা। তোমাদের আর ধ্রুবর বাবার ভালো বন্ধু ছিলেন। এরকম একটা পরিবারের মেয়েকে নিয়ে আমার আবার কি সমস্যা হবে? সাজিয়াকে নিজের ছেলের বউ বানাতে আমার কোনো আপত্তি নেই বাবা। বুকের ভেতরে খুশির ঢেউ উথাল পাতাল করতে লাগলো শিহাবের। রাহেলা বেগম যে পটে যাবেন তাও জানতই। ও শুধু চাচ্ছিল না ওর আগে অন্য কেউ সে প্রস্তাব দিক। হঠাৎ রাহেলা বেগমের মুখের দিকে তাকিয়ে ঘাবড়ে গেল শিহাব। করুণ একটা চেহারা নিয়ে রাহেলা বেগম কি যেন চিন্তা করছেন। ভয় লাগলো শিহাবের। মনে মনে বলল, ইয়া খুদা, এই মহিলা আবার না করে দেবে নাকি? তাড়াতাড়ি জিজ্ঞেস করলো, আন্টি আপনি ঠিক আছেন তো? শিহাবের দিকে মাথা তুললেন রাহেলা বেগম। হ্যাঁ বাবা, তা আছি। তবে দুই একটা জিনিস নিয়ে একটু দুশ্চিন্তায় পড়ে গেলাম। তোমাকে তো আগেই বলেছি আমার ধ্রুব সেই বিয়েতেই রাজি হবে যেখানে ওর হবু স্ত্রী আশাকে নিজের মেয়ে বানিয়ে নিতে পারবে। এই ক্ষেত্রে সাজিয়ার সাথে তো আরিশার দেখাই হয়নি। এখানে সাজিয়ার মতামতটা আমার জানা দরকার। আর ধ্রুবকেও তো দেখেনি সাজিয়া। তাদেরও একে অপরের বোঝাপড়ার একটা ব্যাপার আছে। এটার সমাধান কিভাবে করব বুঝে উঠতে পারছি না। একটু দম নিল শিহাব। কি বলতে হবে এখানে সেটা জানেও। আন্টি, আগামী 2 সপ্তাহ পর সাজিয়ার সামার অফ হয়ে যাচ্ছে ভার্সিটিতে।
1-2 বছর পরপরই আমরা 15-20 দিনের জন্য দেশে যাই এই সময়টা। এবারও যাব। তখন না হয় ওদের দুজনের একে অপরের সাথে দেখা হতে পারে। মানে যদি আপনি ঠিক মনে করেন তাহলে। হাঁপ ছেড়ে বাঁচলেন রাহেলা বেগম। খুব খুশি দেখালো তাকে। এটা খুবই ভালো বুদ্ধি বাবা। সাজিয়া দেশে গেলে শুধু ধ্রুবর সাথেই না, আরিশার সাথেও দেখা করতে পারবে, বুঝতে পারবে ওকে। জি আন্টি। কি যেন আবার ভাবলেন রাহেলা বেগম, তারপর তাকালেন শিহাবের দিকে। বাবা তাহলে এক কাজ করো, তোমার যদি আপত্তি না থাকে তাহলে দেশে এসে আমাদের বাসায় উঠে তোমরা। যেহেতু সময় কম তোমাদের হাতে, তাই ওদের 3 জনের বেশি সময় কাটানো দরকার। মনে মনে এটাই চাচ্ছিল শিহাব। খুশি আর ভেতরে ধরে রাখতে কষ্ট হতে লাগলো। তবু মুখটাকে নিরীহ বানিয়ে সম্মতি জানালো নিজের। আন্টি আপনি আমাদের বড়, যেটা আপনি ঠিক মনে করবেন সেটাই হবে। পরম শান্তি পেলেন রাহেলা বেগম। তার মনে হলো অবশেষে তার ছেলের জন্য তিনি কিছু একটা করতে পেরেছেন। সাজিয়ে ক্যাম্পাসে এসেছিল একটা রিপোর্ট জমা দিতে। মনে মনে হাঁপ ছেড়ে বেঁচেছিল ও যখন শিয়াবকে রানিয়াদের বাসায় যাওয়ার জন্য জোর করেনি। আজকে এই নাটকে অতিষ্ঠ হয়ে আছে সাজিয়ার জীবন। নিজের ডিপার্টমেন্ট থেকে বের হয়ে চমকে গেল সাজিয়া। নিচে ইরফানকে দাঁড়িয়ে থাকতে দেখলো। বোঝা যাচ্ছে কারোর জন্য অপেক্ষা করছে। ওর সামনে গিয়ে দাঁড়ালো সাজিয়া। ইরফানও ওকে দেখে চমকে গেছে মনে হচ্ছে। হাসলো সাজিয়া। হাই, কেমন আছেন? এই তো ভালো, তোমার কি খবর? আমি ভালো আছি। আপনি কি কাউকে খুঁজছেন? না, মানে হ্যাঁ, আমার একটা ফ্রেন্ডকে খুঁজছিলাম, কিন্তু মনে হচ্ছে ও চলে গেছে। ও আচ্ছা। এক মুহূর্ত নীরবতা বিরাজ করলো দুজনের মাঝে। কি বলবে সেটাই বোঝার চেষ্টা করছিল দুজন। তারপর ইরফান কথা শুরু করলো। সাজিয়া, তোমার কি খুব তাড়া আছে? আর না, কেন বলুন তো? যদি তাড়া না থাকে তাহলে চলো কোথাও বসি। সাজিয়ার কেন যেন ভীষণ লজ্জা পেল। তার সাথে মনে মনে খুশি হলো খুব। মাথা নেড়ে নিজের সম্মতি জানিয়ে হাঁটা শুরু করলো ইরফানের সাথে। ক্যাম্পাস থেকে বের হলো ওরা। সেই রাস্তার মোড়ে এসে দাঁড়ালো যেখানে প্রথম তাদের দেখা হয়েছিল। কি জানি কেন দুজনেই একই সাথে জায়গাটা দেখে হেসে দিল। তারপর হাঁটার জন্য গ্রিন সিগন্যাল দিলে রাস্তা পার করলো দুজন। পার করে বাম দিকের পথটা ধরলো ইরফান। সাজিয়াও চলল সাথে সাথে। আমরা কোথায় যাচ্ছি? আমার খুব পছন্দের একটা কফি শপ আছে এখানে। ওদের কফি আর গ্রেজ ডোনাটও অসাধারণ। কফি শপটাই ঢুকলো দুজন। বেশ ভিড় আছে, তার মানে ইরফানের কথাই ঠিক। নিশ্চয়ই এখানের খাবারগুলো খুব জনপ্রিয়। অবাক হয়ে বলল সাজিয়া। দেখে তো মনে হচ্ছে জায়গাটা খুবই পপুলার এবং আমাদের ভার্সিটিরও কাছে। তাহলে আমি কেন জানি না এই জায়গার ব্যাপারে? আজব তো। বিজ্ঞের হাসি দিয়ে বলল ইরফান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সাথে ঘুরলে আরও অনেক পপুলার জায়গা দেখাতে পারবো তোমাকে। আবার সেই লজ্জার খুশি মিশ্রিত হাসি এসে পড়ল সাজিয়ার চেহারায়। ইরফানের সাথে আজ হঠাৎই দেখা হয়ে যাওয়াতে ওর ভেতর অদ্ভুত এক সুখ জায়গা করে নিয়েছে। এখন সেটাই উপভোগ করছে ও। কফি শপে ভিড়ের মাঝে একটা বসার জায়গা বের করে নিল ইরফান। সাজিয়াকে নিয়ে বসিয়ে দিয়ে অর্ডার করা খাবারগুলো আনতে গেল। প্রায় ঘন্টাখানিকের মতন একই জায়গায় বসে আলাপ জমল ওদের। ইতিমধ্যে 1 কাপ কফির জায়গায় 3য় কাপ খাচ্ছে এখন ইরফান, শুধুমাত্র যাতে বসার জায়গাটা ওদের ছাড়তে না হয়। এত ভিড়ের মাঝেও দুজনের আলাপ শুনে মনে হচ্ছিল দোকানটাই ওরা ছাড়া আর কেউ নেই। একটা সময় উঠতেই হলো ওদের। সাজিয়ে তাগাদা দিল ওঠার, যেহেতু ওকে বাসায় যেতে হবে। সাজিয়ের হাজার মানা করার পরও ওর বাস স্টেশন পর্যন্ত এগিয়ে দিতে আসলো ইরফান। ইরফান, আপনার আসার কোনো দরকার ছিল না। এখন আবার আপনাকে ঘুরে ক্যাম্পাসে যেতে হবে। এইটা কোনো ব্যাপার না, আমার হাঁটার অভ্যাস আছে। হঠাৎ দুষ্টুমি করে বলল সাজিয়া। ও, তাহলে আরও মেয়েদেরকে মনে হয় বাস স্টেশনে নামিয়ে দিতে এসেছেন আগে, তাই না? জিজ্ঞেস করেই হেসে দিল সাজিয়া। ইরফানও হাসলো, তবে কোনো দুষ্টুমি ছিল না তাতে। আগে এইভাবে কোনো মেয়ের সাথে আমি ঘুরতে যাইনি সাজিয়া, ইউ আর ফার্স্ট। একেবারে থমকে গেল সাজিয়া। হাসিটা থেমে গেল ওর, তবে চোখের উজ্জ্বলতা বাড়ল। ইরফানও দেখছিল সাজিয়াকে। সাজিয়া, আজকে তোমাকে একটা মিথ্যে বলে ফেলেছি। আমি আসলে তোমার সাথে দেখা করতে তোমার ডিপার্টমেন্টের সামনে গিয়েছিলাম। আই ওয়াজ ওয়েটিং ফর ইউ। সাজিয়া এত অবাক হয়ে গেল যে নিজে ভিতরে শূন্যতা অনুভব করতে লাগলো। আমার জন্য? কেন, কোনো কাজ ছিল? এমনিতেই। হঠাৎ খটকা লাগলো সাজিয়ার। কিন্তু আমার তো আজকে কোনো ক্লাস ছিল না। আমি রিপোর্ট জমা দিতে এসেছিলাম একটা। আপনি কিভাবে জানলেন যে আমি আছি ক্যাম্পাসে?
এবার একটু মুচকি হাসল ইরফান। মাথার পিছের চুলগুলোতে হাত দিয়ে চোরা চোরা ভাব নিয়ে বলল, আসলে তোমার ফোন নাম্বারটা নিতে ভুলে গিয়েছিলাম লাস্টের দিন। আজকে তোমার বান্ধবী তামুয়াকে ফোন দিয়েছিলাম তোমার নাম্বারের জন্য। ও জানালো যে তুমি ক্যাম্পাসে আছো। প্লিজ ভুল বুঝো না। আই ডোন্ট মিন টু স্ট্রাইক ইউ অর এনিথিং। আই জাস্ট ওয়ান্টেড টু সি ইউ টুডে। এর মাঝেই সাজিয়ার বাস চলে আসলো। ইরফানকে কিছু না বলে উঠে যাচ্ছিল বাসেও। ঘাবড়ে পেছন থেকে ডাকলো কেউ ইরফান। সাজিয়া, রিয়েলি সরি যদি তোমার খারাপ লেগে থাকে ব্যাপারটা। হঠাৎ করে ইরফানের হাত থেকে ওর ফোনটা নিয়ে সাজিয়ে নিজের নাম্বারটা লিখে আবার ফেরত দিয়ে দিল আর বলল ইরফানকে, এরপর থেকে আমি কই জানার দরকার পড়লে ডিরেক্টলি আমাকেই ফোন দিয়েন। বাকিরা উঠে গেছে। সাজিয়া উঠে বসতেই ছেড়ে দিল বাস। জানালা দিয়ে ইরফানের দিকে তাকালো সাজিয়া। একটা হাসি দিল ওর চোখের দিকে তাকিয়ে। ইরফান মনে হয় বুঝতে পারল সেই হাসির অর্থ। মাথার সামনে চুলগুলোকে আঙুল দিয়ে ব্যাক ব্রাশ করলো। হাসি যেন মুখ থেকে সরতেই যাচ্ছে না ওর। বাংলাদেশে রাত 12টা পার হয়ে গেছে। আরিশা ঘুমিয়ে গেছে অনেকক্ষণ আগে। অনিমাও পেন্সিলে গল্প পড়া শেষ করে শোর প্রস্তুতি নিচ্ছিল। তবে আজকে একটু অবাক হলো, এতক্ষণে ঝুবুর একবার হলেও আরিশাকে দেখতে রুমে আসার কথা, তবে আজ তা হয়নি। এমনকি কোনো কলও দেয়নি ও। সে যে ডিনারের পর কাজ নিয়ে বসেছে আর বের হয়নি। একবার অনিমা ভাবলো কল দিবে, পরে আবার নিজেই খেয়ালটা বাদ দিল যদি ডিস্টার্ব হয় তাহলে। এই 7 পা চিন্তা করতে করতে অনিমার ফোন বেজে উঠলো। ঝুবুর কল পেয়ে মুখে হাসি ফুটে উঠল ওর। হ্যালো। হ্যালো, ঘুমিয়ে পড়েছো নাকি? না, তাহলে আসো বাইরে, পুলের পাশে যেতে ইচ্ছে করছে। ফোন রেখে তাড়াতাড়ি খাট থেকে নেমে স্লিপার পরে বের হলো অনিমা। ধ্রুব দাঁড়ানোই ছিল সামনে। দুজনেই একে অপরকে দেখে একটু হাসলো। তারপর ধ্রুবর হাত ধরে নিচে নামলো অনিমা। পুলের পাশ ধরে নিঃশব্দে হাঁটলো দুজন কিছুক্ষণ। অনিমা বুঝতে পারছিল ধ্রুব কোনো কিছুর চিন্তায় আছে, তাই প্রথমে কিছু জিজ্ঞেস করলো না ওকে। ভাবলো এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, ওর না গলানোটা ঠিক হবে না। কিন্তু একসময় কৌতূহলের সামনে যুক্তি হার মানল। আপনি কি কোনো কিছু নিয়ে টেন্সড? ধ্রুব অনিমার দিকে চোখ নামিয়ে স্নিগ্ধ একটা হাসি দিল। না, টেন্সড না, টায়ার্ড বলতে পারো। এই আমেরিকার কন্ট্রাক্টটা নিয়ে খুব কাজ করতে হচ্ছে। নতুন ক্লায়েন্টস, নতুন টেকনিক, সব মিলিয়ে ওয়ার্কলোডটা একটু বেশি। তার সাথে এক্সিস্টিং কাজগুলোও তো আছেই। সব কিছু সামলে একটু টায়ার্ড হয়ে যাচ্ছি এই আর কি। মুগ্ধ চোখে ধ্রুবর দিকে তাকালো অনিমা। আমি সত্যি খুব অবাক হই আপনি কিভাবে একা হাতে এত কিছু সামলান। এত বড় বিজনেসকে হ্যান্ডেল করা মোটেও সহজ কাজ না। সহজ না এটা ঠিক, তবে আমি যে সব কিছু একা সামলাই তা কিন্তু না। আমার সাথে বিশ্বস্ত কিছু সঙ্গী আছে, যেমন ইমরান সাহেব। উনি বাবার সময় থেকে এই গ্রুপের সাথে জড়িত। আগে ভাইয়াকে অ্যাডভাইস করতেন আর এখন আমাকে করেন। উনি আমার হয়ে অনেক ডিসিশনসও নেন। রানিং যেসব কাজ আমাদের চলছে ওগুলো খুব একটা আমার দেখাই লাগে না, থ্যাঙ্কস টু হিম। এরকম আরও 3-4 জন আছেন আমার কাছের মানুষ। আর তার সাথে বোর্ড অফ ডিরেক্টরসরা তো আছেই। ওই বোর্ডে এই ফিল্ডের সবচেয়ে এক্সপেরিয়েন্সড পার্সনরা অন্তর্ভুক্ত আছেন, তাদেরও অনেক কন্ট্রিবিউশন আছে। ও আচ্ছা, আপনিও তো তাহলে বোর্ড অফ ডিরেক্টরসদের মধ্যে একজন। এবার একটা দুষ্টু হাসি দিল ধ্রুব। অনিমার হাত ছেড়ে ওর পেছনে যেই ওকে জড়িয়ে ধরলো। অনিমার কাঁধে নিজের মুখটা বসিয়ে বলল, বলতে পারো একভাবে। তবে ওনাদের থেকে আমার পোস্টটা একটু আলাদা। কিভাবে? ওনারা যে বোর্ডের মেম্বার, আমি সেই বোর্ডের হেড। আই এম দ্য চেয়ারম্যান। কেন যেন ধক করে উঠল অনিমার ভেতরে। খুব গর্বিত বোধ হলো ধ্রুবর জন্য, আর কিছুটা নিজের ওপরেও হয়তো বা। ততক্ষণে ধ্রুব পেছন থেকে অনিমাকে ছেড়ে দিয়ে সামনে এসে দাঁড়িয়েছে। থ্যাঙ্কস অনিমা, তোমার সাথে গল্প করে এখন অনেকটা রিলিভড লাগছে। উত্তরে শুধু হাসলো অনিমা। ধ্রুব আবার কথা শুরু করলো। আচ্ছা, কালকে শুক্রবার, চলো কোথাও ঘুরে আসি। আপনার এত কাজের মাঝে যেতে পারবেন? পারবো। কালকে সব কাজ বিকেলেই শেষ করব, তারপরে বের হব আমরা। তোমার সাথে রিলেশনের পর একবারও বের হইনি আমরা। লজ্জা পেল অনিমা। যদি বেশি সমস্যা হয় তাহলে দরকার নেই, পরে না হয় যাব। অনিমাকে কাছে টেনে নিল ধ্রুব। বিয়ের আগে এভাবে তোমাকে কবে আর কাছে পাবো জানি না। আসতে আরো 1 সপ্তাহ বাকি। এই কটা দিন তোমাকে সবসময় নিজের কাছে চাই। রাহেলা বেগমের কথা উঠতে চমকে উঠল অনিমা। ধ্রুব বুঝল সেটা।
কি হলো? এভাবে চমকে গেলে কেন? আন্টি কি হয়েছে? আন্টি আসার পর আমি ওনার সামনে যাব কিভাবে? লজ্জায় শেষ হয়ে যাব আমি। হো হো করে হেসে দিল ধ্রুব। অনিমার সাথে দুষ্টুমি করতে মন চাইল ওর। আসলেই ঠিক অনিমা। মার সামনে কিভাবে যাবা তুমি? ইস, কি বড় ভুল করেছো। মা যখন আমার জন্য বিয়ের প্রস্তাবটা দিলেন তখনই রাজি হয়ে যেতা, তাহলে কোনো সমস্যা ছিল না। ধ্রুব দুষ্টুমিটা অনিমা বুঝতে পারল না, তখন কাঁদো কাঁদো গলায় শঙ্কা প্রকাশ করলো। আসলেই আন্টি কি না কি মনে করবেন আমার ব্যাপারে, বলবে কেমন খারাপ মেয়ে আমি। নিজেই যেই প্রস্তাব না করেছি, এখন সেই মানুষটাকেই আবার। অনিমার সামনে ঝুঁকল ধ্রুব। আবার কি? ধুর, আপনিও পারেন। আমি টেনশনে শেষ হয়ে যাচ্ছি আর আপনি হাসছেন। আচ্ছা আন্টি যদি আমাকে এখন আর না মেনে নেন? হাসতে হাসতে সোজা হয়ে অনিমাকে টেনে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরল ধ্রুব। দু হাতে আগলে নিল ওকে। আমার জীবনে কে আসবে এটার ডিসিশন একান্তই আমার অনিমা। আর আমি তোমাকে ছাড়া আর কাউকে মেনে নিব না। তাই মাকে নিয়ে কোনো চিন্তা তুমি করো না। মা আমাদেরকে খুব সুন্দর করে একসেপ্ট করবে। আশ্বস্ত হয়ে হাসল অনিমা। ধ্রুবর বুকে নিজের হাত দিয়ে আলতো করে বাড়ি দিয়ে বলল, কেন? আন্টিকে না আপনি বলেছিলেন যেই মেয়ে আরিশার মা হতে পারবে তাকে আপনি বিয়ে করবেন? এখন কেউ যদি আসে এরকম, তাহলে বলবো আমি নিজেই আরিশার মা খুঁজে পেয়েছি, আর কারোর কোনো স্থান নাই আমাদের তিনজনের মাঝে। নিউ ইয়র্কে বৃহস্পতিবার রাত কাল রানিয়ার বিয়ে। এ নিয়ে বাসায় আজ সবাই মহাব্যস্ত, কিন্তু তার ফাঁকেই ভাইকে নিয়ে একটু আলোচনায় বসলেন রাহেলা বেগম। মিন্টুকে শিহাবের সাথে হওয়ার সব কথা খুলে বললেন তিনি। একটু চিন্তিত দেখালো মিন্টুকে। শিহাব নিজে থেকেই বিয়ের প্রস্তাবটা দিয়েছে। হ্যাঁ, এভাবে সামনাসামনি বলাটা কেমন হয়ে গেল না আপা? বলার সময় ও নিজেও খুব ইতস্ত বোধ করছিল। তবে আমার জন্য একদিকে ভালোই হয়েছে, সব কিছু জেনে শুনে ওরাই এগিয়ে এসেছে। তুমি কি উত্তর দিয়েছো শিহাবকে? আমি বলেছি আমার কোনো আপত্তি নেই, তবে এখানে ধ্রুব আর আরিশার দিকটা দেখতে হবে আগে। ওরা ঠিক মনে করলেই সব হবে। মম, তাহলে ওরাও দেখে যাচ্ছ? হ্যাঁ, আমি ওদেরকে আমাদের বাসাতেই উঠতে বলেছি। ধ্রুব আর আরিশার সাথে আগে সাজিয়ার পরিচয় হয়ে বোঝাপড়াটা হওয়া দরকার। ধ্রুবর সাথে কথা বলেছে এই নিয়ে? না, কিছু বলিনি। আসলে ফোনে বলতে পারছি না। যদি ধ্রুব ঠিকভাবে না বোঝে সব, তাহলে হুট করেই মানা করে দেবে। আর ও নিজের কথায় কিরকম অটল, এটা তো আর নতুন করে বলার কিছু নেই। সবই জানিস তুই। নাইলে এতদিন লাগে ওর বিয়ে হতে? আগামী সপ্তাহেই তো ফিরছি আমি। সামনাসামনি যে সব ভালোভাবে বুঝিয়ে বলবো ওকে। ঠিক আছে, দেখ যা ভালো মনে করো। ধ্রুব রাজি হলে সম্বন্ধটা খারাপ হবে না। সাজিয়া সারাটা রাস্তা বাসে বসে নিজের অজান্তেই হেসে থাকলো। অনেকেই অবাক চোখে দেখছিল ওকে, কিন্তু ওর যেন কারো কোনো চিন্তা নেই। ইরফানের সাথে কিছুক্ষণ আগে কাটানো সময়গুলোর মাঝে এখনও ডুবে আছে ও। হঠাৎ তামোহার ফোন আসায় চিন্তার সুতো কাটলো। হ্যালো, কি ব্যাপার সাজিয়া, তোর ভয়েস এত খুশি খুশি লাগছে কেন? উত্তরে আরও একগাল হেসে দিল সাজিয়া। তামোহা ওপাশ থেকে কিভাবে যেন বুঝতে পারলো ব্যাপারটা। ওয়েট ওয়েট ওয়েট, এই হাসির কারণ ইরফান নামের কেউ না তো? থমকে গেল সাজিয়া। তুই কিভাবে বুঝলি? এইসব বুঝতে আমার একটুও সময় লাগে না। আমার কাছ থেকেই তো ইনফর্ম নিয়ে খুঁজে বের করেছে তোকে। তখনই খানিকটা খটকা লেগেছিল আমার। হঠাৎ তোকে খুঁজছে কেন এখন বুঝলাম। নাও কুইকলি স্পিল দ্য বিনস টু মি। সাজিয়া গত 3.5 ঘন্টায় ইরফানের সাথে যা হলো তা সব বলল তামোহাকে। অনেক খুঁটিনাটি প্রশ্ন করল তামোহা। অন্য সময় থাকলে এতক্ষণে রেগে ফোনটা রেখে দিত সাজিয়া। তবে এখন খুব ভালো লাগছে ওর এসব আলোচনা করতে করতে। সব শুনে খিলখিল করে ওপাশ থেকে হাসতে লাগলো তামোহা। ও ওয়াও সাজিয়া, হি শি টোটালি ইনটু ইউ। আই থিঙ্ক ইরফান লাইকস ইউ। লজ্জা পেল সাজিয়া, তবে ওর মন কেন যেন এটাই চাইল। তখন চাইল যাতে ইরফান ওকে পছন্দ করুক। শুক্রবার সকাল 11টা। অনিমা আরিশাকে পড়িয়ে মাত্র নিচে নেমেছে। আরিশাও খেলতে চলে গেছে লনে। পানি আনতে কিচেনে যেতেই আফসারা নার্গিসের কথা শুনতে পেল। নার্গিস, ইদানিং আর একা থাকতে ভালো লাগে না বুঝছো। আমার লাইফটা বোরিং হয়ে গেছে। স্যারের কাছে বলবো, দেখি আরও কাজ দিতে আমাকে। হে হে, আফসার ভাই, আপনার একা লাগার পেছনে কারণ অন্য, আপনি সেটা বুঝতেছেন না। কি কারণ নার্গিস?
আপনার বিয়ে করে ফেলা উচিত। 35 বছর হয়ে যাচ্ছে আপনার, এখন তো একা লাগবেই। বিয়ে করেন, বউ আসলে আর খারাপ লাগবে না। হুম, ভালো বলছো। তা মেয়েটে দেখো না আমার জন্য। আমি কেন দেখবো, আপনার চোখ নাই? সেটা না, তোমার আবার চয়েস খুব ভালো তো, তাই বললাম আর কি। ইয়ার কি কইরেন না তো, আফসার ভাই নিজের জন্য নিজেই খোঁজেন। এমনিতেই জুমার দিন, কাজ অনেক, যান এখন এখান থেকে। আফসারের পায়ের আওয়াজ পেয়ে সরে দাঁড়ালো অনিমা। পানি না খেয়ে ওখান থেকে চলে আসলো। এতক্ষণ মুখ টিপে হাসছিল। আফসার নার্গিসকে ঘুরিয়ে পেঁচিয়ে কি বোঝাতে চাচ্ছে সেটা ঠিকই ধরতে পেরেছে, তবে নার্গিস পেরেছে কিনা এটা বোঝা গেল না। আফসারের জন্য মায়াই লাগলো তখন। লনে আসতেই অনিমাকে জড়িয়ে ধরল আরিশা। আন্টি, আজকে খুব গরম লাগছে, আমি পুলে নামতে চাই, চলো না পুলে সুইম করি। পুলে নামবা?